বিশ্ব কিডনি দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করি, যা ধারাবাহিকভাবে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয় এবং মার্চ মাস ব্যাপী সেই ধারাবাহিক কার্যক্রমগুলো একের পর এক চলতে থাকে। সেই ধারাবাহিক কর্মকাণ্ডের এই আজকের এই গোলটেবিল বৈঠক এটা একটা অংশ। আজকে প্রতি বছর যে গোলটেবিল বৈঠক আমরা আয়োজন করি তা প্রতি বছর বিশ্ব কিডনি দিবসের একটা থিম থাকে। সেই থিমকে কেন্দ্র করে আমাদের দেশের পার্সপেক্টিভে যে সমস্যাগুলো আছে কিডনির চিকিৎসায় এবং সেটাকে কীভাবে উত্তোলন করা যায় সে বিষয়েই এখানে আলোকপাত করার চেষ্টা করা হয়। আমাদের এই আয়োজনে, আজকের এই আয়োজনে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার আগে তাদের সবাইকে পরিচয় করে দেওয়া হয়েছে। আমি শুধু সংক্ষেপে বলবো যে যারা এখানে এসেছেন তারা তার নিজস্ব দিগন্তে এক একজন দিকপাল, তাদের আলাদা কোনো পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি যখন এক একজনকে তাদের বক্তব্য পেশ করতে বলবো তো তখন আমি তাদের পরিচয় করে দেব। কাজে অনুষ্ঠানটাকে সংক্ষেপ করার জন্য আমি আর আমার এই পরিচয় কথা দীর্ঘায়িত করছি না। আমি শুধু শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যাদেরকে আজকের এই গোলটেবিল বৈঠকে আমরা দাওয়াত করেছি, আহ্বান করেছি, আমাদের ডাকে তারা সারা দিয়ে এখানে চলে এসেছেন, সেজন্য ক্যাম্পসের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারের স্লোগান যা কিডনি হেলথ ফর অল, ক্যারিং ফর পিপল, প্রোটেক্ট দ্য প্ল্যানেট। আমরা এটাকে যদি সহজ বাংলায় করি বিভিন্নভাবেই করা যায়। তো আমরা একটু যেভাবে করেছি ক্যাম্পস থেকে যে সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরনী। তো এখানে আমাদের কয়েকটা কথা আছে। আমরা সবার জন্য সুস্থ কিডনি চাই, সেটা কিভাবে? প্রতিরোধের মাধ্যমে। আর জীবন রক্ষায় বাঁচাও ধরনী, যেটা এই যে জলবায়ুর পরিবর্তনের প্রেক্ষিতে যে প্রভাব পড়ছে কিডনি রোগের উপর এবং অন্যান্য রোগের উপরে, তো সেই জীবনকে যদি আমরা বাঁচাতে চাই, মানুষকে যদি আমরা বাঁচাতে চাই সেই ভয়াবহ জলবায়ু পরিবর্তনের দুর্যোগ থেকে, তাহলে আমাদের এই ধরনীকে আগে রক্ষা করতে হবে। তো আজকে আমি এই থিমের উপরে খুব সংক্ষেপে একটু আলোচনা করব, যাতে করে যারা বিশেষ করে নন মেডিকেল যারা স্পিকার, যারা বক্তা যারা আছেন, তাদেরকে কিডনি এই রোগ সম্পর্কে একটু ধারণা দিতে, আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা এরপরে আলোচনা করে প্রত্যেকটা পর্বে যেখানে আমাদের কোশ্চেন আছে সেখানে তারা আরো বিস্তারিত আলোচনা করবেন এবং সর্বশেষে আমরা যেটা বুঝতে পারবো যে এই যে জলবায়ু পরিবর্তন, এটা বলতে আমরা কি বুঝি, অ্যাকচুয়ালি এর ভয়াবহতা কি, সেই উত্তরগুলো পাবো এখানে জলবায়ু বিশারদরা এখানে উপস্থিত আছেন তাদের কাছ থেকে। এই জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের স্বাস্থ্যের উপর, সমাজের উপর কি ভিন্ন চিত্র হচ্ছে সেটা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো এবং কিভাবে সেটা প্রতিরোধ করা যায় সেটা তাদের কাছ থেকে জানতে পারবো। এবং এই যে আমরা যা জানবো যে উপায়গুলো, যে কিভাবে এই জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে আমরা রক্ষা করতে পারি, তার যে উপায়গুলো সেটা যাতে পলিসি মেকারদের কাছে, গ্রামগঞ্জের মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারে, সেই জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোন। সবচেয়ে বড় যে আজকে এই প্রেস ক্লাবের যিনি সভাপতি, তিনি একজন সাংবাদিক, কলামিস্ট, এডিটর, লেখক, সাহিত্যিক, কবি, এতগুলো গুণাবলীর অধিকারী তিনি এখানে উপস্থিত আছেন। তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা মানুষের মাঝে এই সচেতনতার বাণীগুলো পৌঁছে দিতে পারবো। তো আমি সংক্ষেপে একটু আজকের
আমার এই প্রেজেন্টেশনটায় বুঝিয়ে দিতে চেষ্টা করছি যে থিমের ব্যাপারটা নিয়ে। আর সংক্ষেপে যেটা আমি লেকচারটা দিতে চাই সেটা হলো যে জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগ প্রতিরোধে আমাদের কি করণীয়। তো এখানে আমরা জলবায়ু পরিবর্তন বলতে আমরা কি বুঝি, তার ইম্প্যাক্ট হেলথের উপর কি আছে এবং তার পরিবর্তনের জন্য আমরা কি করতে পারি সেই সংক্ষেপে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগ ঝুঁকি ও করণীয়। বাংলাদেশের কিডনি রোগের এটা একটা নীরব মহামারী, যেটা যে ডকুমেন্টারি হলো সেখানে অলরেডি বলা হয়ে গেছে ডাটাগুলো, যে 3,80,00,000 লোক প্রায় এই কিডনি রোগে, বিভিন্ন কিডনি রোগে আক্রান্ত, এবং যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যার শেষ পরিণতি কিডনি বিকল হয়ে যায়, সেটাও বিভিন্ন স্টাডিতে, হারুন স্যার আমার পাশেই আছেন, স্যার স্টাডি করেছেন একদম পাইলট প্রজেক্ট, এবং তারপরে বেশ কিছু স্টাডি হয়েছে। দেখা গেছে 16 থেকে 22% অ্যাডাল্ট লোক যারা আছে তাদের মধ্যে সুপ্ত অবস্থায় এই কিডনি দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে তা আমরা জানি না। আর প্রধান কারণগুলো যেগুলো আমরা জানি কারণ হিসাবে, তার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন ধরনের সংক্রমণ, গ্লোমেরুলোনেফ্রাইটিস সহ আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত অনেকগুলো রোগ আছে যেগুলো এর সাথে জড়িত। তবে আজকের যে বিষয়, সেটা মূল বিষয়টা হলো যে নতুন হুমকি, এই কিডনি রোগের জন্য একটা নতুন হুমকি, যেটা সারা বিশ্ব আগে খুব একটা চিন্তা করে নাই, এবং রিসেন্টলি বিভিন্ন স্টাডি থেকে এটা বেরিয়ে আসছে। সেটা সেই সেন্ট্রাল আমেরিকা, শ্রীলঙ্কা, আমাদের সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এগুলো দেখা দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সাথে যে তাপ প্রবাহ আছে, সেই তাপ প্রবাহের জন্য কিডনি রোগ বেড়ে যাচ্ছে। তো সেটা কিভাবে, যে তীব্র গরম, এবং গরমের যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বন্যা, ঘূর্ণিঝড় সেগুলো বেড়ে গেছে, খরা বেড়ে গেছে, লবণাক্ততা, বিশেষ করে যে সমুদ্র পাশে যে এরিয়াগুলো আছে সেখানে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে। তো এই সমস্ত কারণ মিলিয়েই কিডনি রোগের জন্য, অন্যান্য রোগের সাথে কিডনি রোগের ঝুঁকিও অনেক গুণে এটা বেড়ে গেছে। তো বর্তমানে জলবায়ু পরিস্থিতি কি, আমাদের যারা এখানে জলবায়ু বিশারদ আছেন ওনারা এই ব্যাপারে বলবেন। তো আমরা যতটুকু জানি যে বিগত 2000 বছরের মধ্যে, এই রিসেন্ট যদি আমরা বলি 50 বছরের মধ্যে 1.2 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড এটা বেড়ে গিয়েছে এটা। এবং বাংলাদেশ এই গ্রীষ্মকাল এখন কি হচ্ছে, আরো দীর্ঘ হচ্ছে, আরো গরম সময়টা বেড়ে গেছে, শীতকাল ছোট হয়ে আসতেছে, মাঝে মাঝে হিট ওয়েভ বাড়তেছে। হিট ওয়েভ শুধু বাংলাদেশে না, পৃথিবী জুড়ে, ইভেন কি ইউরোপ, আমেরিকা, কানাডায় দেখা গেছে যে হিটে মানুষ মারা যাচ্ছে হিট ওয়েভ এসে এসে। বৃষ্টি অনিয়মিত হচ্ছে, উপকূলে লবণাক্ততা বাড়তেছে, নিরাপদ পানির সংকট বাড়তেছে, সব মিলিয়ে কিডনি রোগ এবং অন্যান্য রোগ বাড়িয়ে দিচ্ছে। যদি আমরা একটু ভবিষ্যৎ চিত্রের কথা চিন্তা করি যে জলবায়ুর ইম্প্যাক্টটা কি হবে, আমরা দেখি যে 2050 সালের তাপমাত্রা বেড়ে যেতে পারে, যদি এইভাবে যদি কার্বন এমিশন হতে থাকে, আরও 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এবং 2100 সালে, অর্থাৎ এই সেঞ্চুরির শেষে, অর্থাৎ আমাদের এখন যে শিশু জন্ম নিচ্ছে, সে বেঁচে থাকতেই এই টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে, যদি এভাবে যুদ্ধ, এভাবে যদি কার্বন এমিশন যদি চলতে থাকে। তো ফলাফল বেশি অসুস্থতা, খাদ্য সংকট, কিডনি রোগের প্রকোপ, এবং ভবিষ্যতের প্রজন্মরা থাকবে অনেক বড় ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সামগ্রিক যদি ব্যবস্থা আমরা দেখি, স্বাস্থ্যের উপরে যে ইম্প্যাক্ট, যেটা সামগ্রিকভাবে তাপ প্রবাহে যদি বেড়ে যায়, পানির শূন্যতা হয়, হিট স্ট্রোক হয়, কিডনি রোগ হয়, বন্যা হয়, বন্যার থেকে ডায়রিয়া, কলেরা, আরও অনেক পানিবাহিত রোগ হয়। সেই রোগের প্রেক্ষিতে দেখা যায় যে কিডনি রোগ হয় এবং অন্যান্য রোগ হয়ে থাকে। এই জলাবদ্ধতা হয়, বন্যার পর দেখা যায় ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো অনেক বেড়ে যায় এবং তার থেকে কিডনি রোগ হয়। খাদ্য সংকট হয়,
সেজন্য অপুষ্টিতে ভুগে, তার থেকে বিভিন্ন রোগের সাথে কিডনি রোগ হয়। বায়ুমণ্ডল দূষণ, এখন দেখা যাচ্ছে যে স্মল পার্টিকেলগুলো আছে সেগুলো সরাসরি কিডনি রক্তনালী ড্যামেজ করে, হৃদরোগ সৃষ্টি করে, সেখানে ফুসফুসের রোগ সৃষ্টি করে। তো সমস্ত কিছুর চাপে মানসিক সৃষ্টিও হয়, মানসিক রোগের সৃষ্টি হয়। তো কিডনি কেন বেশি ঝুঁকিতে, এই কথাটা এটাও যদি উত্তর দিতে যাই, দেখেন এই ছবিতে দেখবেন যে আমাদের শরীরের 70% কিন্তু পানি। তো এই কিডনি কি করে? কিডনি নিয়ন্ত্রণ করে শরীরের পানি, লবণ, আবার বর্জ্য পদার্থ যেগুলো তৈরি হয় শরীরে, সব কিডনি প্রস্রাবের সাথে বের করে দেয় পানির মাধ্যমে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই কিডনি। যদি পানির পরিমাণ কমে যায়, রক্তচাপ কমে যাবে, সেটা শকে চলে যেতে পারে। এই পানির শূন্যতার জন্য, অর্থাৎ প্রচন্ড গরমে যখন পানির শূন্যতা হয়, তখন এই সমস্ত কারণ মিলিয়েই আমাদেরকে কিডনি রোগের জন্ম দেয়। তাপজনিত কিডনির ক্ষতি কিভাবে হয় এবং কারা এই ঝুঁকিতে বেশি আছে? আমাদের যে ভাইয়েরা যারা মাঠে ঘাটে রোদে কাজ করে, বিশেষ করে কৃষক, নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, যারা প্রচন্ড রোদে কাজ করে, তারা কিন্তু পানির শূন্যতায় ভোগে। এবং এই পানির শূন্যতায় ভোগে বলে এই যে অল্প সময় কয়েক ঘন্টা, 3-4 ঘন্টা পানির শূন্য হলো, ডিহাইড্রেশন হলো, এতে করে কিন্তু তার কিছুটা আকস্মিক কিডনি রোগ যেটা খুব অল্প মাত্রায় হলেও হয়। এবং বারে বারে যদি কারো এই আকস্মিক কিডনি বিকল হয়, তাহলে এই আকস্মিক কিডনি বিকলের জন্য শেষ পর্যায়ে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে যায়। এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়া মানে তার যত ছাকন যন্ত্র ছিল, ছাকনি ছিল, সেগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, একসময় কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। কাজে এই ছোট ছোট তাপমাত্রা, ছোট ছোট ডিহাইড্রেশন, পানির শূন্যতা, এগুলোকে অবহেলা কোনো ক্রমেই করা যাবে না। বিশুদ্ধ পানির সংকট, লবণাক্ত পানি, যেমন বিশেষ করে সামুদ্রিক এরিয়া পাশে যারা আছে তাদের জন্য। আবার যখন বন্যা হয়, বিভিন্নভাবে পানি যখন দূষিত হয়, সেখানে আর্সেনিক, সীসা, ক্যাডমিয়াম এগুলো থাকে, এগুলো সরাসরি কিডনি ড্যামেজ করে। দীর্ঘদিন ব্যবহারে এই সমস্ত পানি, দূষিত পানি আমাদের কিডনিকে ড্যামেজ করছে। আরও কারণ আছে যে যখনই বন্যা হয়, বন্যার পর দেখা যায় ডায়রিয়া, কলেরা, ডেঙ্গু, কালাজ্বর, এগুলো, ম্যালেরিয়া, এগুলো বেড়ে যায়। সে একদিকে যেমন এই রোগগুলো আমাদের কিডনি ড্যামেজ করে, অন্যদিকে রোগের জন্য যে ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু আমাদের কিডনির জন্য ক্ষতি করে। সবকিছু মিলিয়ে এই আকস্মিক কিডনি বিকল হয়। দুর্যোগের সময় দেখা যায় যারা ডায়ালিসিস অলরেডি করতেছে রোগী, তাহলে তো বিভিন্ন সেন্টারে যে ডায়ালিসিস করতে হয়, কিন্তু যদি দেখা গেলো এটা মানে ঝড়ে সেই পিলার ফেলে দিয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, ডায়ালিসিস বন্ধ। এবং দুইটা ডায়ালিসিস বা একটা ডায়ালিসিস বন্ধ হলে কোনো রোগীর মৃত্যু হতে পারে। তো দুর্যোগ আমাদের এভাবেও যারা ডায়ালিসিস করছে তাদের উপরে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আবার পাশাপাশি আরেকটা চিত্র আমরা দেখতেছি যে পরিবেশ, এই পরিবেশের কারণে আমরা দেখলাম যে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কতভাবে, বিভিন্ন উপায়ে। আবার এই কিডনি যখন বিকল হয়ে যায়, আমরা যে পদ্ধতিতে চিকিৎসা করি, হিমোডায়ালাইসিস, সেই হিমোডায়ালাইসিস কিন্তু পরিবেশকে বিপন্ন করতেছে। তো এই জন্য এই দুইটাকে দ্বিমুখী সম্পর্ক বলা হয়। অর্থাৎ পরিবেশ কিডনি রোগ বাড়িয়ে দিচ্ছে, এবং কিডনি রোগের চিকিৎসা করতে যে আবার পরিবেশ বিনষ্ট হচ্ছে। তো আমরা যে হিমোডায়ালাইসিস করি, যেটা মেশিনে ডায়ালাইসিস, তো সেখানে দেখা যায় যে একবার ডায়ালাইসিস করতে যে পরিমাণ কার্বন নির্গত হয়, একটা ডায়ালাইসিস করতে মাত্র একদিন, তা দিয়ে সে 240 কিলোমিটার একটা গাড়ি চালালে যতটুকু কার্বন হয়, ঠিক একবার ডায়ালাইসিসে অতটুকু শুধু কার্বন নির্গত হয়। এবং 100 রোগীর যদি আমরা যদি 1 বছর ডায়ালাইসিস করি, একটা সেন্টারে, অনেক সেন্টার আছে, 100 সারের রোগী মানে ডায়ালিসিস সেন্টারতে কয়েকশো রোগী ডায়ালাইসিস হচ্ছে এখানে। তো 100 রোগীর ডায়ালাইসিসের জন্য যে পরিমাণ পানি খরচ হয়, যে পরিমাণ র পানি তুলি, তারা দেখা গেছে যে 36 লক্ষ লিটার আমাদের এই সুপেয় পানি খরচ হয় 100 রোগীর জন্য 1 বছর ডায়ালাইসিস করতে। এবং ঢাকা শহরে আমাদের যত হিমোডায়ালাইসিস করি তার 80-60 ভাগের উপরে ঢাকা শহরের সেন্টার, সব মাটির নিচে থেকে পানি আসতেছে, এবং সব আমাদের খাবার পানি কিন্তু নিঃশেষ হয়ে যেতেছে এইভাবে। তো আবার ডায়ালাইসিস যখন করি, তখন ডায়ালাইসিসের দেখা যায় যে জিনিসপত্রগুলো ইউজ করতে হয়, ব্লাড লাইন, ডায়ালাইজার, নিডল, সবই এগুলো প্লাস্টিকের এগুলো। এবং এই প্লাস্টিকের যে আবর্জনা,
সেগুলো বেড়ে বেড়ে আমাদের সয়েলকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এর সমাধান কি ডায়ালাইসিসের ক্ষেত্রে? আমরা যারা নেফ্রোলজিস্ট, আমরা চিন্তা করছি যে যদি আমরা ডায়ালাইসিসের চিকিৎসাজনিত কারণে যে পরিমাণ আমরা পলিউশন করছি সেটা যদি রক্ষা করতে চাই, বিকল্প আরেকটা পদ্ধতি আছে, যেটা হংকং, যারা থাইল্যান্ড, মেক্সিকো, অনেক কান্ট্রি এখন এটাকে 1 নম্বর পদ্ধতি হিসেবে গ্রহণ করছে। CAPD, যেটা কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেটে একটা নল লাগিয়ে দিলে বাড়িতে বসেই ডায়ালাইসিস করতে পারে। আমরা এই CAPD-কে আমরা প্রাধান্য দিতে পারি। আমরা বলবো যে এই নীতি নির্ধারণে, সরকারি নীতি নির্ধারণীতে যদি এই CAPD-কে প্রাধান্য দিয়ে যদি সমস্ত হসপিটালগুলোতে এই CAPD ট্রেনিংয়ের ব্যবস্থা, তাদের নেটওয়ার্ক ব্যবস্থা এবং ফ্লুইড সাপ্লাইয়ের ব্যবস্থা এই হিমোডায়ালাইসিসের পাশাপাশি করা হয়, তাহলে আমরা পলিউশন কমে আনতে পারবো এবং এই CAPD মানে কিডনি বিকারের চিকিৎসা একদম গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তারা ঘরে বসে বসে তারা ডায়ালাইসিস করতে পারবে। ট্রান্সপোর্টের জন্য যাওয়া আসা, এয়ার পলিউশন করা কষ্ট, খরচ, সেটা অনেকাংশেই সেটা কমে আসবে। আমাদের ভবিষ্যৎ ঝুঁকি আরও তীব্র তাপমাত্রা আসবে যদি এভাবে চলতেই থাকে। পলিউশন, কিডনি রোগীর আরও সংখ্যা বাড়বে, দারিদ্র আরও বাড়বে, দরিদ্র মানুষরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, চিকিৎসা ব্যয় নাগালের বাইরে চলে যাবে, সামাজিক এবং অর্থনৈতিক একটা বিপর্যয় ঘটবে। কাজে এটা প্রতিরোধের জন্য আমরা কি স্টেপ নিতে পারি? আমরা ব্যক্তিগত পর্যায়ে যে পর্যাপ্ত নিরাপদ পানি, অর্থাৎ আমরা সবাইকে সচেতন করতে পারি যাতে পর্যাপ্ত পরিমাণ তারা নিরাপদ পানি, মাঠে ঘাটে রোদে যেখানে কাজ করেন না কেন তারা যেন পানি খায়, তীব্র গরমে ভারী কাজ না করে, লবণ যেন কম খায়, ভেজাল খাদ্য পরিহার করে, ডায়াবেটিস, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, নিয়মিত শরীর চর্চা এবং তারা শরীরে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তাদের কিডনি রোগ আছে কিনা। তো যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করে তাহলে তারা এগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। এই কথাগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। সামাজিক পর্যায়েও স্টেপ নিতে হবে। নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে, সেটা সোসাইটিতে, কমিউনিটিতে এবং যেখানে ইন্ডাস্ট্রি আছে সেখানে যে কাজ করার যে পরিবেশ, সেখানে যেন তারা নিরাপদ পানি পায় সে ব্যবস্থা করতে হবে। হিট ওয়েভের জন্য সচেতন করতে হবে শ্রমিকদের জন্য, তাদের যেন ছায়ায়, বিশেষ করে দুপুর থেকে বিকাল 3টা পর্যন্ত যেন ছায়ায় কাজ করে, বিশ্রাম নেয়, পানি পান করে, বৃক্ষরোপণ যেন করে পরিবেশ রক্ষার জন্য। জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিকভাবে স্ক্রিনিংয়ের ব্যবস্থা, পরিবেশের রক্ষায় পরিবেশ বান্ধব ডায়ালাইসিস এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা আমাদের করতে হবে। এইভাবে আমরা পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব। আমরা আহ্বান করব এখনই ব্যবস্থা নিতে হবে। আমরা গাছ লাগাতে হবে, পানি অপচয় বন্ধ করতে হবে। আমরা সচেতন হই, সবার জন্য সুস্থ কিডনি, জীবন রক্ষায় বাঁচাও ধরনী, এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।